সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আসলে নিজে থেকে খুব বেশি কথা বলব না। আমি শুধু একজনের একটি স্ট্যাটাস পড়ব। যে স্ট্যাটাসে তিনি উল্লেখ করার চেষ্টা করেছিলেন, আমাদের এই শেখ হাসিনার পতনের আন্দোলনে যে আন্দোলন বা যে অভ্যুত্থান, এই অভ্যুত্থানে যাকে মাস্টারমাইন্ড হিসাবে পরিচয় করে দেওয়া হয়েছিল, সেই মাহফুজ আলমের সঙ্গে আসিফ নজরুলের প্রেস সেক্রেটারির সঙ্গে একটি বড় ধরনের দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে এবং মাহফুজ আলম কোনো মতে একটা মন্ত্রণালয় পেয়েছেন এবং কিভাবে পেয়েছেন এবং তার সঙ্গে কার কার কি বিরোধ রয়েছে সেই বিষয়ে লেখা হয়েছে। পাশাপাশি তিনি আসলে নিজের পিঠ বাঁচাতে, যে নিজেকে বাঁচাতে যে আসলে উপদেষ্টা পদে ঢুকেছেন, সেটা তিনি স্পষ্ট করেছেন। এই স্ট্যাটাসটি কতটা সত্য কতটা মিথ্যা, এটার বিচারের সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। আমি শুধু লোকটির স্ট্যাটাসটি পড়ব, আমি শেষে গিয়ে লোকটির নামটি বলবো। শুরুতে তিনি শুরুটা করেছেন একটি দ্বন্দ্ব দিয়ে। মাহফুজ ও ইশরাকের দ্বন্দ্বে আমি মাহফুজের সঙ্গে সহানুভূতিশীল। যে লোকটি লিখেছেন তিনি বলছেন যে মাহফুজ এবং ইশরাক হচ্ছেন বিএনপির নেতা। ইশরাকের সঙ্গে যে দ্বন্দ্ব, সেটার সঙ্গে তিনি সেই দ্বন্দ্বে তিনি মাহফুজের প্রতি সহানুভূতিশীল। কারণ মাহফুজ আমাকে একবার শেষ রাতে ফোন করেছিল, তখন আমি মাহফুজের প্রতি সহানুভূতিশীল হই। এই ছেলে রীতিমতো বোকার হদ্দ। সে কারো সঙ্গে লাগতে গেলে নিশ্চিত হারবে, যেমন ইশরাকের সঙ্গে হেরেছে। এর কারণ হলো মাহফুজ প্রচণ্ড ঝগড়াটে স্বভাবের ও রগচটা। আমার সঙ্গে কথা হওয়ার সময় আমার বউ পাশে বসে সব শুনেছে। সেও মাহফুজের প্রতি সহানুভূতিশীল। আমরা মাহফুজের সঙ্গে ঝগড়া করিনি, বরং তাকে বুঝিয়েছি যে আমরা সঠিক এবং সে বেঠিক, এবং মাহফুজ তার ভুল মেনে নিয়েই কলটি কেটে দিয়েছে। আমি যদি সেই আলাপের রেকর্ড রাখতাম বা অন্য যে হার্ড প্রমাণ আছে তা ব্যবহার করি, তাতে মাহফুজকে ঘায়েল করতে পারি। যিনি লিখেছেন তিনি বলছেন যে ওই রেকর্ড রাখলে তিনি আসলে মাহফুজকে ঘায়েল করে ফেলতে পারেন। কিন্তু মাহফুজের বিষয়ে আমার ক্ষোভ নেই। এমনকি জাতীয় বিপ্লবী পরিষদকে ক্ষতিগ্রস্ত করতে তার ভূমিকা থাকলেও, মানে তার যে সংগঠন সেটাকে ক্ষতিগ্রস্ত করতে থাকলেও তার ক্ষোভের বদলে সহানুভূতিই রয়েছে। আমি মনে করি মাহফুজ নানাভাবে একটা ডিস্টার্ব পার্সোনালিটি। তার চারপাশে চামচা, ধান্দাবাজ আর হিংসুটে খুনসুটে লোকজনে ভর্তি। মাহফুজকে কঠোর শাসন ও পরম মমতায় কেউ গাইড করে। সে তার বেড়ে ওঠা ও পারিবারিক কারণ মিলিয়ে কখনো এমন কাউকে পায়নি যে তার সম্ভাবনা ও ঝুঁকিগুলো চিনিয়েছে, জানিয়েছে। আমি মনে করি গত 7 মাসে মাহফুজ দেখেছে তার চারপাশে সব ধান্দাবাজ, সুযোগ সন্ধানী লোক গিজ করছে। ফলে মাহফুজ সবার সঙ্গে খেপে যাচ্ছে। আমি মনে করি মাহফুজ একাকী প্রচুর কান্নাকাটি করে। সে তার কষ্ট আহ, সে কষ্ট আমি বহুদূর থেকে টের পাই। একদিকে সে নিঃস্ব অসহায়, আরেকদিকে কাছের মানুষরাও তার পাশে দাঁড়ায় না। মাহফুজকে আমি কিভাবে বুঝি তা একটু খুলে বলি। মাহফুজ শিবিরের সাথী ছিলেন। সে শিবিরের মেসে থাকতো, যদিও একসময় তাদের দূরত্ব হয়ে যায়। আর সম্ভবত মাহফুজ ধূমপান করে তিনি বলছেন, অনুমান করছেন। তিনি বললেন যে আমি সঠিক জানি না। যদি এই অনুমান সঠিক হয়, তাহলে শিবিরের লোকেরা হয়তো এরকম ইস্যুতেই তার সঙ্গে প্রথমে ঝামেলায় জড়ায়। কিন্তু মাহফুজ যদি ক্যাম্পাসে এসে প্রথম ধূমপান করে, তবে তার গ্রুমিং এর জন্য এসেনশিয়াল ছিল এবং শিবিরের এ নিয়ে কঠোরতা করা ঠিক হয়নি। তিনি বলছেন, মাঝখানে কিছু লাইন আমি বাদ দিলাম, মাহফুজের সঙ্গে শিবিরের এই দূরত্ব হলেও তাদের সব সময় একটা যোগাযোগ ছিল, তার সঙ্গে মাহফুজের যোগাযোগ ছিল। তারা একই সঙ্গে ক্যাম্পাসে তারা নানান তৎপরতা চালিয়েছে, এমনকি তারা সিনেমা ও থিয়েটার সম্পর্কেও সাবেক শিবিরদের সঙ্গে ছিল। মাহফুজ তার মোমেন্টাম পেয়েছে মূলত গণ অধিকার থেকে সাবেক শিবির ও নাহিদরা বেরিয়ে যাওয়ায়। তিনি বলছেন যে মাহফুজ মূলত হচ্ছে রাজনৈতিকভাবে বা পলিটিক্যালি হচ্ছে মোমেন্টাম পেয়েছে গণ অধিকার থেকে সাবেক শিবির ও নাহিদ ইসলামরা বেরিয়ে যাওয়ায়। তাদের মাধ্যমে মাহফুজ ছাত্র শক্তিকে দাঁড় করিয়েছিল। আবার এর ফান্ডিং এর জন্য সে তেমন জোগাড় যন্ত্র করতে পারেনি। শিবির ও সাবেক নির্ভরতা ছিল। ছাত্র শক্তির প্রথম সংবাদ সম্মেলন করতে আমার ঘনিষ্ঠ একজন 5,000 টাকা দিয়েছিল। কোটা বিরোধী আন্দোলনের নাহিদের নেপথ্যে মাহফুজ ছিল। মানে আসল ঘটনা শুরু হয়েছে আন্দোলনে। এ নিয়ে সে ক্যাটালিস্টের ভূমিকা রেখেছে, কিন্তু মাহফুজের কল্পনায় ছিল না এটি হাসিনা পতনে রূপ নিবে।
এজন্য একটি বিপ্লবী সম্ভাবনা তৈরি হবে। এরপর ওই লোকটি আসলে আন্দোলনে নিজেকেও এক ধরনের মাস্টার মাইন্ড হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন, যে মাহফুজরা তার কথা মতো চলেছেন, ইনিয়ে বিনিয়ে তিনি সেটাই বলার চেষ্টা করেছেন। তিনি বললেন যে হচ্ছে মাহফুজকে মূলত মাস্টারমাইন্ড আখ্যা দেওয়ার ফলে মাহফুজ হচ্ছে একটা ব্ল্যাক হোলে ঢুকে গেল। তিনি বললেন যে এক্ষেত্রে মাহফুজ যা কিছু করেছে তা তাকে সংকটে ফেলেছে। যেমন মাহফুজ দান্দাবাজ শফিকুল আলমের কথায় মাস্টারমাইন্ড হলো, এটি তার উচিত হয়নি। মানে তার প্রথম শফিকুল আলম প্রেস সেক্রেটারি শফিকুল আলমের কথা বলছেন যে হচ্ছে প্রেস সেক্রেটারি তাকে মাস্টারমাইন্ড বানিয়ে দিয়েছে, এটি তার উচিত হয়নি। তার উচিত ছিল সম্মিলিত নেতৃত্বের কথা বলা এবং আমাদের ভূমিকা স্বীকৃতি দেওয়া। যে লোকটি স্ট্যাটিস্টিক লিখছেন তার ভূমিকাও স্বীকৃতি দেওয়ার কথা বলেন, কিন্তু মাহফুজ এদিকে মিথ্যা মাস্টারমাইন্ড সাজলো, আবার বিপ্লবের বাস্তবায়নের করণীয় প্ল্যান না থাকায় নিজেকে ছোট করে প্রাসঙ্গিক করতে চাইলো। এই জন্য মাহফুজ যা করেছে তা তার দিক থেকে স্ট্রাগল হলেও এটি আসলে গুরুতর ভুল ছিল। অর্থাৎ তিনি বলছেন মাহফুজ মাস্টারমাইন্ড হয়ে যাওয়াটাই হচ্ছে গুরুতর ভুল ছিল। মাহফুজ প্রথমে ৩ আগস্ট শহীদ মিনারে এসে দৃশ্যমান হলো, তারপর শফিক মিয়াকে দিয়ে মাস্টারমাইন্ড হলো, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সদস্যের লেয়াজু কমিটিতে ঢুকে সেটির প্রধান হলো। তিনি এসবই লিখছেন। এই কমিটি ১৫ই আগস্ট শেখ মুজিবের শোক দিবস বাতিল করলো। এরপর মাহফুজ আলম তার ব্যক্তিগত প্রোটেকশনের হুমকিতে পড়ে গেল। মূল কথা শুরু হচ্ছে, তাকে ভারত বা আওয়ামী লীগ হত্যা করতে পারে, এটি বিশ্বাসযোগ্য থ্রেট, একটা বাস্তব থ্রেট বলছেন। কিন্তু মাহফুজ এর সমাধান হিসাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী তথা সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হলো, এটি তার সবচেয়ে বড় ব্ল্যান্ডার ছিল। কারণ সে নাহিদ আসিফের সিনিয়র, তাই অ্যাটলিস্ট সমমর্যাদার পদায়ন অত্যাবশ্যক ছিল। কিন্তু মাহফুজ জুনিয়র পদে গেল, এটি কেন ভুল ছিল তা সরকারের লোকদের থেকেই জেনেছি। তাকে এটি দয়া করে দেওয়া হয়েছিল এমন মনোভাব আমাকে জানানো হয়েছিল। অর্থাৎ প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারির দায়িত্ব, বিশেষ সহকারীর দায়িত্ব, সেটা নাকি হচ্ছে তাকে দয়া করে দেওয়া হয়েছে, এটা নাকি তিনি সরকার থেকে জানেছেন। এ থেকে আমি প্রথম মাহফুজের অসহায়ত্ব বোঝা শুরু করি। মাহফুজকে মূলত শফিকুল ও আসিফ নজরুলরা ব্যবহার করার চেষ্টা করেছিল। এটি তারা করেছিল তার সাবেক শিবির পরিচয়ের দুর্বলতার কারণে। যেহেতু মাহফুজ আলম শিবিরের সাবেক সাথী ছিলেন, সেই কারণে হচ্ছে তাকে ব্যবহারের চেষ্টা করেছে। কিন্তু মাহফুজ নিজেকে ব্যবহৃত হতে দেওয়ার বিষয় শুরু থেকেই সতর্ক ছিল। মাহফুজের সতর্কতার কথা জানতাম, কারণ ডক্টর ইউনূস শপথ নেওয়ার দিন থেকে তার তথ্য আমি জানতাম। মাহফুজ শত শত কোটি কোটি টাকা অফার গ্রহণ করেনি, সে আর্থিক লেনদেন বিষয়ে সৎ ছিল। অর্থাৎ তিনি বলতে চাইছেন মাহফুজ সৎ সৎ লোক, তিনি অনেক অফার গ্রহণ করেনি। মাহফুজের সতর্কতার কথা তিনি বললেন, কিন্তু মাহফুজ বিপদে পড়লো শিবিরের মাধ্যমে। এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলো, তাকে বেশ কয়েকটা লিস্টে উপদেষ্টা পদে রাখা হয়েছিল। বিএনপি পন্থী কিন্তু বেশ কয়েকটা লিস্টে উপদেষ্টা পদে রাখা হলো, কিন্তু বিএনপি পন্থী লোক, সেনাবাহিনী ঘনিষ্ঠ, তিনি মোটেই জামাত নন। কিন্তু শিবিরের লোকেরা তাকে নিয়ে এরকম আদিক্ষেতা করে যে মাহফুজের সাবেক শিবির হিসাবে আসিফ নজরুলরা প্রচন্ড বিপদে ফেলে দেয়। তিনি বলছেন এই প্রথমবারের মতো আসিফ নজরুলরা তাকে বিপদে, মাহফুজ এই প্রথম তার অতীত নিয়ে টানাপোড়েনে পড়েন। এর মধ্যে সাবেক শিবির ডক্টর ইসমাইলকে প্রবেশী করলে আসিফ নজরুল ক্যাম্পাস অস্থিতিশীল করার হুমকি দেয়। এই নিয়ে মাহফুজ সবার কাছে ছোট হয়। এদিকে শিবিরের লোকেরা প্রশাসন কেন্দ্রিক চরম বিতর্কে জড়ায় এবং এদের লোকদের ছোট ছোট নিয়োগ পদোন্নতি নিয়ে সচিবালয় মাছ বাজারে পরিণত হয়। এর মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর এপিএস হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি। এ নিয়ে আসিফ নজরুলের পাশাপাশি নাহিদ ও আসিফও ক্ষুব্ধ হয়। তখন মাহফুজ নিজেকে বাঁচাতে ক্যাম্পাসের সাবেক ও বর্তমান শিবির নেতাদের সচিবালয় ও প্রধান উপদেষ্টার অফিসে ঢোকা নিষিদ্ধ করতে চিঠি দেয়। নাহিদ ও আসিফ এতে জড়িত বলেও জেনেছিলাম। আমি জানতাম মাহফুজ ক্ষোভ ও আত্মরক্ষা থেকে এটি করলে, এ নিয়ে তার প্রচন্ড কষ্ট ছিল, সে এই পরিস্থিতি চায়নি। তখনকার ঘটনা হলো ডাবির সাবেক সভাপতি শরীফুদ্দীন সহ অন্যরা মাহফুজের উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়। তখন তারা সচিবালয়ের ডিসি নিয়োগে বিতর্কে কোণঠাসা হওয়ায় হাসনাত ও সার্জিসকে হাত করে। পরে উভয় পক্ষের সম্পর্ক ভালো হয়। জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্তির মাধ্যমে সাবেক শিবিরের সঙ্গে সমঝোতা হয়। কিন্তু মাহফুজ অন্য বিপদে জড়িয়ে যায়। ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে সংবিধান সংস্কার কমিশন হয়, তাতে ঢুকতে চেয়েছিল আইন উপদেষ্টা আসিফ নজরুল, কিন্তু তাকে নেওয়া হয়নি। তখন আসিফ নজরুল লীগের এ টিমকে দিয়ে প্রচার করায়
আহ, প্রচার চালায় যে মাহফুজ হিজবুত তাহরীর তো এখানে বলা দরকার আসিফ নজরুল সংশোধন কমিশনে ঢুকতে পারলে সংবিধান থেকে পেক্ষতা বাতিলের সুপারিশ করা হতো না, কিন্তু ঢুকতে পারেননি। মাঝখানে জামাতের মনোনয়নে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের ছেলে ও মুস্তাইন জহির এই কমিশনের সদস্য হয়েছে। কাজে আসিফ নজরুল কতটা ক্ষুব্ধ হতে পারে বোঝা যায়। পরবর্তীতে দেখা গেল সরকারের সব ব্যর্থতার দায় মাহফুজকে দিয়ে প্রচারণা চলছে, যা মাহফুজের অসতর্কতার একটা কামাই হলেও এটি সত্য যে রাষ্ট্র ও প্রশাসনের অনেক অপকর্ম হয়েছে মাহফুজ সহ ছাত্রদের নাম করে, যা অনভিজ্ঞতার কারণে মাহফুজরা ঠেকায়নি। এর মধ্যে বড় একটি ঘটনা হলো মাহফুজ নাহিদদের সঙ্গে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের বিশাল দূরত্ব তৈরি হয়েছিল। এটি হয়েছিল মূলত সেনাপ্রধানের আমেরিকার সফরের সময় জেনারেল ইকবাল করিম ভুঁইয়া, ফরাদ মাঝার, পিনাকি ভট্টাচার্যদের ফুসলানিতে রাষ্ট্রপতি চুপ্পু ও সেনাপ্রধান ওয়াকার বিরোধী হঠকারী আন্দোলন হয়, যা মাহফুজদের চরম দুর্বল করে দিয়েছে। এর মধ্যে আইজিপি নিয়োগ নিয়ে বিএনপির সঙ্গে ছাত্র উপদেষ্টাদের মধ্যে নোংরা হুমকি ও গালিগালাজের ঘটনাও ঘটেছে। সর্বশেষ মাহফুজ না বুঝে প্রোক্লেমেশন জারি করতে গিয়ে বিএনপির সঙ্গেও সম্পর্ক তলানিতে গেছে। এর মধ্যে আশার আলো হলো যে ব্যক্তিগত সব বিপদ থেকে বের হওয়ার সুযোগ পেয়েছে মাহফুজ আলম। মানে নাহিদ ইসলাম পদত্যাগের পর শফিকুল ইসলাম প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি তথ্য উপদেষ্টা হওয়ার যে ধান্দা করেছিলেন, তিনি লিখেছেন, আমি বলছি না, ব্যর্থ হওয়ায় মাহফুজ অবশেষে একটি মন্ত্রণালয় পেয়েছে। এই স্ট্যাটাসটি দিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদের একজন আহ্বায়ক বা সমন্বয়ক, এরকম কিছু একটা, খোমেনি এহসান। তিনি সাবেক শিবির নেতা হিসেবে পরিচিত। বাংলাদেশের রাজনীতির অনেক কিছুর উপরেই তিনি চোখ রাখেন। তার কথা কিছুটা অবিশ্বাসযোগ্য মনে হলেও অনেকেই তার কথা ফেলে দেন না, কারণ বাংলাদেশের রাজনীতির বা ছাত্র রাজনীতি বিশেষ করে, এবং রাজনীতিতে কে কখন কোথায় অনুঘটক হিসেবে কাজ করছেন এটাতে তার তীক্ষ্ণ দৃষ্টি রয়েছে। আমি এর আগেও তার বেশ কিছু স্ট্যাটাস পড়েছি, তবে তার স্ট্যাটাসে তিনি যেটা তুলে ধরার চেষ্টা করেছেন যে একটি গ্রুপ, সরকারের মধ্যেই একটা গ্রুপ, যেমন সেটা আসিফ নজরুল, তারপরে আরো অন্যান্যরা মিলে মাহফুজ আলমকে বিভিন্ন গ্রুপের কাছে শত্রু বানিয়ে দিয়েছে। যেমন তার শিবির সংশ্লিষ্টতা দিয়ে প্রথমত তাকে কোণঠাসা করেছে, পরবর্তীতে তাদেরকে শিবিরের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অগ্রহণযোগ্য করে তুলেছে, মানে শত্রু বানিয়ে দিয়েছে, সেনাবাহিনীর কাছে শত্রু বানিয়ে দিয়েছে, বিএনপির কাছে শত্রু বানিয়ে দিয়েছে। মূলত এইসব কথা বলার চেষ্টা করা হয়েছে। এই খোমেনি এহসানের কথা কতটা বাস্তব, আপনারা কতটা বিশ্বাস করেন, আসিফ নজরুলের যে ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে কতটা আপনারা বিশ্বাস করেন, মন্তব্য করে জানাবেন। আমার কাছে মনে হয়েছে এই স্ট্যাটাসটি বিগত কিছুদিনের মধ্যে আমার চোখে পড়া অন্যতম একটি স্ট্যাটাস, গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস। কেননা এখানে এমন কিছু তথ্য তুলে ধরা হয়েছে যে ছাত্র উপদেষ্টাদের সঙ্গে যে অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে যে একটা দূরত্ব, সেই দূরত্ব, এবং শফিকুল আলম যে আসলে এই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব নিতে চেয়েছিলেন, সেটাও যে এখানে উঠে এসেছে। সেসব কারণেই আমি এই স্ট্যাটাসটি পড়েছি। আপনাদের কি মন্তব্য অবশ্যই জানাবেন। সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।